তাকে দিনের পর দিন অত্যাচার করছে। আচ্ছা, এরকম হয়েছে, ঘটনাও গান আছে। শিখতে গেছে, তাকে বলছে তোমাকে অডিশনে চান্স দেবো না। মহিলা বসরা কি তাদের সাবঅর্ডিনেট, তারা ড্রাইভারকে ফোর্স করছে তাদের সাথে সেক্স করতে, তাহলে বলছে কাম সে হাঁটা দেंगे, চোরি কা ইলজাম লাগা দেंगे। জানো তো, জানেন আপনি? ছেলেদের জন্য একটা দিবস করা উচিত, কিন্তু সেগুলো আজকাল ছেলে মেয়েদের হাতে তো সবারই হাতে স্মার্টফোন বাবা মারা দিয়েও দিচ্ছেন। বা আমাদের শান্ত করা যাচ্ছে না বাচ্চাদের। না 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 না, এটা খুব ভুল কথা। বাবা মা নিজেরা শান্ত নিজেরা ওদের পেছনে টাইম দিতে চাইছে। আজ আমরা এসেছি এমন এক ব্যক্তিত্বের সাথে আলাপ করতে, গল্প করতে, যিনি এখানে সবসময় থাকেন না, মানে ভারতবর্ষে থাকেন না, থাকেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু সারা পৃথিবীব্যাপী বলা চলে তিনি সমাজের অনেকগুলো দিক নিয়ে কাজ করেছেন। এক কথায় তিনি সোশ্যাল ওয়ার্কার, এবং উনি লেখালেখির জগতের সাথে যুক্ত। দুটো দেশের বা তিনটে দেশের অনেক জায়গায় ঘুরে তার যে সামাজিক পরিমণ্ডল, সামাজিক পরিকাঠামো, পরিস্থিতিকে নিয়ে লিখেছেন এবং তার উপর সিনেমা বানিয়েছেন। উনি একদিকে রাইটার এবং ফিল্ম মেকার। আমার সাথে আজকে গল্প করতে এসেছে পদ্মিনী দত্ত শর্মা। নমস্কার ম্যাডাম, আমাদের চ্যানেলে আপনাকে। তো আপনার অনেকগুলো দিক আমি জানি, আমি শুনেছি। তো প্রথমে বলুন, কেমন আছেন? খুব ভালো আছি। এখানে কতদিন এখন এসেছেন? মাস দুয়েক হলো। আচ্ছা, তো বসন্ত উৎসব কেমন কাটলো? ভালো, দারুণ। আপনি তো অনেক জায়গায় ঘোরে, ভারতবর্ষে থাকলেও অনেক রাজ্যে যান, এবং আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলে সেখানকার জায়গায় ঘোরেন বা অন্য বিদেশের। তো বাচ্চাদের ব্যাপারে আপনার একটা রিসার্চ ওয়ার্ক আছে, যে তাদের উপরে আজকের যে একটা টেনশন, প্রেশার, পড়াশুনো বা অনেক কিছু অ্যাবিউজ করা হয়েছে, তো সেই সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। এই সম্পর্কে একটা খুব সুন্দর একটা রিয়েল এক্সাম্পল দিই তাহলে আপনাদের। সেটা হচ্ছে যে আমি যখন এখানে আসি, তো আমার বাড়িতে সামনের দিকের গলির ভেতর দিকের থেকে একটা বাচ্চা আসতো খেলাধুলো করতে। তো অল অফ এ সাডেন ও আসা বন্ধ করে দিল, আর আমি ওকে খুব মিস করছিলাম। আমার খুব ভালো লাগতো বিকেলবেলাটা ওর সাথে কাটাতে আর কি। তো ও এলো প্রায় 10-12 দিন পরে। তখন আমি জিজ্ঞেস করলাম যে তোমার তো বাড়িও আমি কখনো জিজ্ঞেস করিনি, তুমি কোথায় থাকো, তো তুমি আসোনি কেন? বলছে আর বলো না আন্টি, সে বিরাট টেনশনের ব্যাপার। টেনশন? তোমার কিসের টেনশন? তোমার বয়স কত? বললো আই এম 6 years old। কোথায় পড়ো? স্ট্যান্ডার্ড 1। কিসের টেনশন? 6 বছরের বাচ্চা টেনশন হচ্ছে কি? বললো যে কেন টেনশন? বললো যে অ্যাকচুয়ালি পেরেন্টস মিটিং ছিল স্কুলে, পেরেন্টস টিচার মিটিং। তো আমার বাবা মা তো একদম ইংলিশ বলতে পারে না, তাছাড়া আমার বাবার তো গাড়িও নেই। তো সেই কারণেই ভাবছিলাম যে ব্যাপারটা কীভাবে হবে, পরের দিন আমি ক্লাসে গেলে কী হবে। তো সেইটা নিয়ে আমার খুব টেনশন চলছিল। তো আমি বললাম যে বাবা মাকে তো, বাবা মা যেমনই হোক, বাবা মাকে না সবসময় রেসপেক্ট করবে। আজকে তুমি বলছো তোমার বাবার কাছে গাড়ি নেই, তা সত্ত্বেও তিনি কিন্তু তোমাকে এত ভালো একটা স্কুলে পড়াচ্ছেন, মানে কলকাতার একটা দামি স্কুলে। এবং আমি জানি না, তুমি হয়তো বোঝো না যে সেটার পেছনে তোমার বাবার কত টাকা খরচা হয়। আমি সবই জানি কত টাকা হয়, বিকজ ফিসের যে রিসিপ্টটা সেটা আমার হাতেই ম্যাম দিয়ে দেন। তো কত ফিস দেয়, কি হয়, আমি সব কিছুই জানি। কিন্তু আপনি বলছেন আন্টি যে বাবা মাকে রেসপেক্ট করতে, তো আমার মনে হয় আমার বাবা মা রেসপেক্ট ডিজার্ভ করে। মানে রেসপেক্টের ব্যাপারটা ওর কাছে এতটাই ক্লিয়ার। হ্যাঁ, ও বলছে না রেসপেক্ট ডিজার্ভ করে না আন্টি, ওটা রেসপেক্ট ডিজার্ভ করে না। বললাম দেখো, যাদের গাড়ি আছে বা যাদের গাড়ি নেই তার সাথে তুমি তোমার বাবা মাকে তুলনা করছো কেন? গাড়ি থাকাটা কি একটা মাপকাঠি? বললো হ্যাঁ, আমার বাবা মা তো সবসময় আমাকে অন্য বাচ্চাদের সাথে তুলনা করে। সবসময় বলেন ওই দেখেছিস তোর এই বন্ধুটা কত স্মার্ট, দেখেছিস ওই বন্ধুটা কত সুন্দর ম্যানার্স জানে।
আন্টি ওই বন্ধুটার বাবা মা প্রত্যেক উইকেন্ডে ওকে 5 স্টারে খাওয়াতে নিয়ে যায়, তো ও টেবিল ম্যানার্স তো জানবে। আমি তো কোনোদিনও যাইনি কোনো হোটেলে, আমাদের তো বাড়িতে ম্যাক্সিমাম একটা কোনো হোম ডেলিভারি আইটেম এসে দেওয়া হয়। সবসময় তো আমাকে কারো না কারোর সাথে শুধু তুলনাই করা হয় না, আমাকে সবারই সামনে ভীষণভাবে ভীষণ বাজেভাবে হিউমিলিয়েটও করা হয়। তো যেখানে আমাকে আমার বাবা মা কোনো রেসপেক্ট দেয় না, সেখানে আমার ওদের প্রতি কোনো রেসপেক্ট নেই, আমি ওদেরকে রেসপেক্ট করি। মানে ও নিজের রিয়েলাইজেশনটা 6 বছর বয়সে এসে গেছে যে ওকে ওকে যেহেতু তুলনা করা হচ্ছে, হ্যাঁ এটা করে, বাবা মারা করে, ও ফার্স্ট হচ্ছে, তোকে ফার্স্ট হতে হবে। ফার্স্ট না, ও আমাকে বললো যে এরকম একটা ব্যাপার হয়েছিল যে একবার আমার পেন্সিল বক্স একটা জিনিস বাই মিস্টেক চলে এসেছিল। তো আমি যতবারই ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা দুজনেই শেয়ার করছিলাম, আমার বন্ধুটা ইরেজার আনেনি কোনো কারণে, হয়তো ওটা আমার এখানে রয়ে গেছে বা আমারটা ওর কাছে চলে গেছে, কিন্তু ওরা আমার কথা বিশ্বাস করে। আমার মা বাবা সবসময় অন্যদের কথা বিশ্বাস করে। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে আরেকটাও কথা, ওটা রিসেন্ট ঘটনা, সেটা হচ্ছে যে একটা বাচ্চা, তার 2.5 বছর বয়স, এটা আমি একটা রিলসে দেখলাম, আজকাল আপনারা বোধহয় দেখেই থাকেন রিলস। হ্যাঁ, তো আমি রিলসে দেখছি যে একটা 2.5 বছরের বাচ্চাকে কান ধরে উদ্বোস করানো হচ্ছে, এবং বাচ্চাটার অপরাধটা কি, ওর মা নাকি 2টো চকোবার নিয়ে এসেছিল, একটা বাচ্চাটার জন্য একটা তার দিদির জন্য। তো বাচ্চাটা অবভিয়াসলি বাড়িতেই থাকে, তো ওরটাও খেয়ে ফেলেছে, ওদের ভালো লেগেছে। ওর মা যখন ঘুমোচ্ছিল, দিদি আসতে স্কুল থেকে দেরি আছে, তো দিদিরটাও খেয়ে নিয়েছে। তার জন্য ফেসবুকের ক্যামেরা অন করে তাকে কান ধরে উদ্বোস করানো হলো, সেটা রিলস বানানো হলো, সেটা দিয়ে রিলস বানানো হলো, মা করেছে সেটা, এবং তার মানে ভিউয়ার্স হচ্ছে ইন ল্যাক্স। সামাজিক এই বাচ্চাটাকে যে হিউমিলিয়েশনের মধ্যে দিয়ে ওনারা নিয়ে গেলেন, আজকে থেকে 30 বছর পরে বাচ্চাটা যদি সেম ভাবে হিউমিলিয়েট করে বা ওল্ড এজ হোমে নিয়ে গিয়ে যদি মা বাবাকে ডাম করে রেখে দেয়, খুব কি অন্যায় হবে? সেটাই তো, বৃদ্ধাশ্রম তো মানে কেন হচ্ছে আপনি বলুন তো, কেন হচ্ছে এত বৃদ্ধাশ্রম? একটা সময় আমি এরকম একটা ঘটনা শুনেছি যে মা বাচ্চাকে বলে দিচ্ছে, এই তুই টিফিনটা কিন্তু তোকেই দিয়েছি, ওটা কিন্তু কাউকে দিবি না। এটা সব বেশিরভাগ এইখানটা হচ্ছে, ও হয়তো কাউকে দিয়ে দিয়েছে, হ্যাঁ তুই কি দাতা কর্ণ, এরকম কথাও শুনেছি। তো সেখান থেকে যখন বাবা মা বয়স হচ্ছে, ওই যে সেলফ সেন্টার্ডটা শিখিয়েছে, আপনি আরো জায়গায় ঘুরছেন, আপনি আরো ভালো বলতে পারবেন। দেখুন, এখানে আরেকটা ঘটনা শেয়ার করি। এখানে আমি অনেকগুলো, এখানে যখনই আসি আমি পাগলের মতো এখানকার ওল্ড এজ হোমগুলোতে ঘুরে বেড়াই, ব্লাইন্ড স্কুলে যাই, যারা অরফান বাচ্চারা আছে ওখানে যাই, রেড লাইট এরিয়াতে তো যাই, পার্সোনালি ভিজিট করি, না বলে ওদের সাথে জাস্ট কথা বলতে আমি যাই। তো একটা ওল্ড এজ হোমে গেছি, তো এটা সেকেন্ড ভিজিটে যখন আমি গেছি, তো উনি আমাকে বলেছিলেন যে দিদি ভাই আমার জন্য না হরলিক্স আর কফি নিয়ে আসবে, দুটোই নিয়ে আসবে। হ্যাঁ, এটা আবার কিরকম কম্বিনেশন? বললো হরলিক্সের সাথে কফি মিশিয়ে খেতে না দারুণ লাগে, একদিন খেয়ে দেখিস। আমি বললাম এরকম কম্বিনেশন তো আমি কখনো যাইনি। বলছে যে অভাবের মধ্যে যখন থাকবি না, তখন যা পাবি সেটার সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে ওটার থেকেই না একটা ইউনিক কিছু বেরিয়ে আসে জিনিস। তো আমি ওনার জন্য নিয়ে গেছি, ভালো কথা। তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এইখানে যে আছেন, উনি খুব সুন্দর রুমে আছেন, একদম সিঙ্গেল রুম, ওনার স্প্লিট এসি আছে, এবং ওনার জন্য একজন স্পেশাল অ্যাটেন্ডেন্টও আছে, অ্যাটাচড বাথ। আমার খুবই ভালো লাগলো রুমটা। তাই বললাম যে তুমি হয়ে গেছিলো তখন আপনি থেকে, তো তুমি এখানে কি নিজের ইচ্ছাতেই আছো? তখন বললেন যে হ্যাঁ রে পাগলি, কেউ কি নিজের ইচ্ছায় থাকে এখানে? তাই বললাম তাহলে তুমি এখানে আছো। বললো আমার ছেলে আমাকে বলেছিল যে মা আমি 2 বছরের জন্য দিল্লিতে ডেপুটেশনে যাচ্ছি, আমি ফিরে এসে তোমাকে আবার নিয়ে আসবো, আমি একা একা থাকবে। তো আমি তখন বলেছিলাম কেন, আমি আর তোর কুট্টি মাসি থাকবো, তুই টাকাটা পাঠিয়ে দিস। তখন আমার ছেলে বলেছিল যে আত্মীয় স্বজনে থাকলে এখন তোমার সাথে কুট্টি মাসির যে সম্পর্কটা আছে, যখন তোমরা একসাথে থাকবে তখন কোটাকুটি লাগবে, আর দেখবে ওটা একটা প্রবলেম হবে। তোমাকে আমি এমন জায়গায় রেখে আসবো, তুমি তো খুব সোশ্যাল পার্সন এবং কাজ করতে ভালোবাসো, তোমার সেম এজ গ্রুপের লোকেদের সাথে তুমি মেলামেশা করবে, অনেক কিছু এখানে অ্যাক্টিভিটিস হয়, তুমি এখানকার সেক্রেটারি হয়েছো, তুমি ট্রেজারার আছো, তুমি মন্দিরটা দেখো, তুমি লাইব্রেরিটা মেনটেন করো, তুমি তো ভালো আছো। তো সেই কারণে আমার ছেলে আমাকে বললো। তারপরে 6 মাস 7 মাস পরে আমার একটু ডাউট হলো, 4-5 মাস পরে কি 6-7 মাস পরে
আমি খোঁজ নিয়ে দেখলাম আমার ছেলে দিল্লি যায়নি। বাহ। আমার ছেলে দিল্লি যায়নি, আমার ছেলে আমাকে ওখান থেকে বার করে দিয়ে ও দোতলা 3 তলা তুলে ফেলেছে। এবং দোতলাতে ওর মানে দোতলাতে একটা ছেলে তার মাকে এত বড় মিথ্যা কথা বলছে যে- দোতলাতে ওরা শিফট হয়ে গেছে, ছেলেরা, ছেলে আর ছেলের বউ শিফট হয়ে গেছে। একতলাতে ছেলের শ্বশুর শাশুড়ি আসে, যেটা আমি দেখছি এখানকার খুব কালচার, সব জায়গাতেই দেখি। মানে এমনকি এখানকার এই ডার্টি কালচারটা আমেরিকাতেও নিয়ে গেছে। মানে ওখানে আমি যখন পার্কে গিয়ে যাকে জিজ্ঞেস, আমার তো একটা হ্যাবিট আছে লিখবো বলে, কৌতূহল, আপনারা কোন তরফে বাবা মা? কেন, এই আমার মেয়ে নিয়ে এসছে, আমার মেয়ে নিয়ে এসছে, খুবই শুনি আমরা বৌমা নিয়ে এসছি, মানে আমার ছেলে নিয়ে এসছে শুনি না। এবং যত ছেলেদের সাথে কথা বলি তাদের একটাই কথা, ও পছন্দ করে না, ওর অ্যাডজাস্টমেন্ট হয় না। সিদ্ধান্তটাকে একেবারেই বিক্রি করে দিয়েছে ছেলেগুলো। এটা এটা আমি অন্য পথে চলে এলাম, এটা নিয়ে পরে আলোচনা করছি। তো তারপরে আমি উনি এই ঘটনাটা বললেন যে শুনে আমি বললাম, তারপরে তুমি কিছু করলে না? বললাম না, আমি ওয়েট অ্যান্ড সি পলিসিতে বিশ্বাস করি। কারণ আমার হাজব্যান্ড খুব সিনিয়র গেজেটেড অফিসার ছিলেন, তো আমি ওনার থেকে না কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি শিখেছি। তা আমি একটু ওয়েট অ্যান্ড সি পলিসিতে বিশ্বাস করি। তাই আমি ইমিডিয়েটলি কোনো অ্যাকশন, তুই আমার ছেলেটাকে ডেকে পাঠা। ডেকে পাঠাবো? হ্যাঁ, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আমি। তো আমি আমাদের যিনি প্রেসিডেন্ট আছে বললাম, দাদা এই এই ব্যাপার। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি ফোন করুন, আমি আছি আপনার কাছে। ফোন করলাম, হ্যাঁ বলুন। আমি বললাম এই এই ব্যাপার, আপনার মা সংক্রান্ত। তখন থেকে আপনি বলার কে, আপনি হুকুম করার কে, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন। সেটা একটা খুব নামী প্রতিষ্ঠানের খুব বিশাল বড়, তিনি একজন ওয়ান অফ দ্য ডিরেক্টরস। আচ্ছা, বললাম দেখুন দাদা, আপনি কে, আমার তো আমি জেনে গেছি মোটামুটি আপনি কে, আপনি আমার নামটা একটু গুগল করে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি। তো আপনি কি আমাকে হুকুম দিতে পারেন এবং আমি কি সেটা তামিল করতে বাধ্য? এখন যদি ভদ্রভাবে না আসেন, আপনাকে আনিয়ে ঠিকই আমি নেব, যখন ঠিক করেছি। আপনার মাস সংক্রান্ত কথা বলতেই হবে আমাদের। উনি নিজের থেকেই বললেন ঠিক আছে, নেক্সট ফ্রাইডে 3:30টার সময় দেখবেন দাদা, ফেল করবেন। উনি এলেন, ওনাকে দেখে আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি যার সঙ্গে কথা বলেছি বা এই ভদ্রমহিলা যার সম্বন্ধে এত খারাপ খারাপ কথা বলছে সেই মানুষটা হতে পারে। সে আমার সাথে এত রেসপেক্টফুলি কথা বলছিল, এত সুন্দর, এত মার্জিত একটা কালচার। তখন আমি বললাম হ্যাঁ বলুন। আমি বললাম মার ঘরেই বসে না? হ্যাঁ মার ঘরেই বসি না। তাই বললাম যে, বললো আপনার যত প্রশ্ন আছে সেসব প্রশ্নের উত্তর তো মা দিতে পারতো, আমাকে ডাকলেন কেন? আমি বললাম আপনি আপনার মাকে যেখানে রেখে গেছেন উনি তো এখানে থাকতে চাইছেন না, আপনি এখানে জোর করে মিথ্যে কথা বলে রেখে গেছেন। বলছেন ম্যাডাম, মিথ্যে কথা বলাটা আমি কোথা থেকে ঠিক শিখলাম বলুন তো? ঠিক এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, ওই ভদ্রমহিলা বলতে পারবেন আমি মিথ্যে কথাটা কোথা থেকে শিখেছি। মানে এই ম্যানিপুলেট যে আমি করতে শিখেছি, কোথা থেকে শিখেছি ম্যাডাম? পেট থেকে পড়ে তো আমি এরকম ছিলাম। তো উনি আপনাকে কিছু বলেননি? আপনার শিবটা পিসি আপনাকে কিছু বলেনি? হ্যাঁ বললাম, তাহলে আমি বলছি। আমি যখন খুব ছোট ছিলাম না ম্যাম, আমার ভীষণ অন্ধকারকে ভয় করতো। অন্ধকার না আমার ভেতরে ঢুকে আসতো। আমি আমার বাবা মার পা জড়িয়ে ধরে বলতাম আমাকে তোমাদের কাছে শুতে নাও না, আমি একা একা শুতে পারছি না। আমাকে খুব বাজেভাবে, বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সামটাইমস ধাক্কা মেরে আমাকে আমার ঘরে ঢুকে বাবা বাইরে থেকে শেকড়টা দিয়ে দিত। এবং আমার বাবা যেহেতু ভীষণ সিনিয়র পজিশনে কাজ করতেন, আমার মার বাবার খুব স্ট্রং সোশ্যাল লাইফ ছিল, ওদের প্রায় পার্টি শার্টি লেগে থাকতো, তো আমি একাই থাকতাম। তো কিন্তু আমি খুব ভালো ছেলে ছিলাম না। আমি কোনোদিন ওরা বলতে পারবেন না যে আমি কোনো কথার অবদ্ধ হয়েছি বা এমন কিছু করেছি যাতে ওরা লজ্জা। তো একদিন বেশ, তখন আমি বড়, 7-8 বছর আমার বয়স, তখন আমাকে বলা হলো যে আমরা ঘুরতে যাব ভ্যাকেশন। আমার তো ভীষণ আনন্দ, সব বন্ধুরা যায়, আমি তো কখনো যাই না। ম্যাডাম ওখানে না আমাকে মিথ্যে কথা বলে কার্শনের হস্টেলে আমাকে রেখে আসে। ওরা যখন চলে যাচ্ছে আমাকে যেতে দিচ্ছে না, আমাকে ওখানকার সিস্টাররা মাদাররা আটকে রেখেছে। আমি মাকে ধরে বলছি আমি কি করেছি, আমাকে কেন রেখে যাচ্ছ, আমি তো কখনো নটি বয় ছিলাম না। মা আমাকে উত্তর দিয়েছিলেন যে
দেখো এখন তো আস্তে আস্তে বড় হচ্ছ, আমরা তো তোমাকে সময় দিতে পারছি না, আর আমাদের সঙ্গে তুমি কি সময় কাটাবে? তোমার সমবয়সী ছেলে পিলেদের সঙ্গে যে তুমি থাকো, তাহলে তুমি অনেক বেশি, তোমার দেখবে নেটওয়ার্কিংটা বাড়বে, তোমার সোশ্যাল লাইফ অনেক ভালো হবে, তুমি সোশ্যালি স্কিলড হবে। তো ম্যাম আমি তো সেম জিনিসটাই করেছি, তাই না? ওনার সোশ্যাল লাইফটা স্ট্রং করে দিয়েছি, উনি যাতে একা একা বোর না হন। আমি তো মিথ্যে কথা ওনার থেকে শিখেছি, সেটাই বলেছি। তো কি ডিফারেন্সই বুঝতে পারছি না। মানে একদিন যেটা ছেলের উপর প্রয়োগ করা হয়েছে সেটা আমার রিভার্স কাছে আমি কিন্তু বাকরুদ্ধ, আমার কাছে আই হ্যাড নো রিপ্লাই। আমি কি বলবো? খুব স্বাভাবিক। আমি নিজেই মানে আপনার সাথে কথা বলতে গিয়ে অবাক হয়ে যাচ্ছে যে এই ধরনের জিনিস আমি দেখছি এখানে, এবং এগুলো একটাও কিন্তু এগুলো কোনো বইতে আপনি পারবেন না, এগুলো আমার নিজের চোখে পাশাপাশি বসে ঘটনা। ভদ্রলোক এখানে বসে আমি তারপরে বললেন, কোথাও মনে হচ্ছে যে এই ঘটনাগুলো উনি বললেন যে মা ভারতবর্ষে যদি যেতে চায় শি ইজ অলওয়েজ ওয়েলকাম, শি ইজ অলওয়েজ ওয়েলকাম। মানে মাই যেতে চাইছিল না নাকি? না, বলেন উনি সবসময় কিছু না কিছু নিয়ে, উনি ওনার কমপ্লেন ঝামেলা, ওনার সোশ্যাল লাইফ, ওনার একটা আলাদা গাড়ি লাগে, ড্রাইভার লাগে। তো আমারও তো লাগতো, আমারও তো ফ্রেন্ডস ছিল, আমাকে তো হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমার তো এখানে কোনো, আমাকে তো ভেকেশনে পর্যন্ত আনা হতো না। আমার বাবা মা এতটাই বিজি ছিল, তো আমি কেন খামোখা ওনার এই ঝামেলা নেব? বাট উনি আনতে চাইলে দেখুন, আমি তো ওনার কোনো, পরবর্তীকালে মার সাথে কথা হয়েছিল শিপ্রা পিসি যিনি যা কথা বলছেন? হ্যাঁ তারপর নিয়ে গেছে। তো আমি বললাম যে, উনি বললেন যে আমি তো মাকে খারাপভাবে রাখিনি, আপনি দেখছেন সবাই টোয়াইন শেয়ারিং বা ইয়েতে থাকে, আমি মাকে সিঙ্গেল রুমে রেখেছি, অ্যাটেন্ডেন্ট দিয়েছি, আমি তো কোনো খরচের কোনো এটা তো কিছু আপনার একটা অ্যাচিভমেন্ট বলবো, কারণ আপনি এই ঘটনা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখছেন, সেখানে ছেলেকে ডেকে পাঠিয়েছেন, যেভাবেই হোক উনি এসছেন, উনি ওনার ডিটেল ঘটনা বললেন, মাঠটা জানান এবং মাকে ফিরিয়ে নিয়ে গেলেন। একদম। তো এটা তো পদ্মিনী দত্ত শর্মার অ্যাচিভমেন্ট, কারণ এই যে সোশ্যাল ওয়ার্কার কথাটা আমি বললাম, এটা ঠিক অ্যাচিভমেন্ট কিনা যায় না, কিন্তু আমার এটা আপনার মানসিক শান্তি, মানসিক শান্তিতে অ্যাচিভমেন্ট যে আমি mental satisfaction। মা ছেলেকে আমি জুড়ে একজনে দিতে নিয়ে পেরেছি। যেতে পেরেছি। এখন ওনারা ভালো আছে, তো আরো এখন ভালো ওনারা হবে। ভালো আছে, আরো আরো একটা বড় বার্তা আপনি ভালো আছে। দিলেন। হয়তো ভদ্রমহিলা এই 2 বছর একটা ওল্ড এজ, আমি তো প্রচুর ওল্ড এজ হোম ঘুরি, ওল্ড এজ হোমের জীবনটা কিন্তু খুব একটা ভালো নয়। আমি এরকম ওল্ড এজ হোমে গেছি, আমি হোলির দিন হোলি খেলতে গেছি, আমি আমার ছেলের জন্মদিন ওনাদের সাথে কাটাই, আমি যে কোনো ভালো উৎসব হলে আমি 5 স্টারে যাই না। আমার ছেলেও এবার জন্মদিন, ওকে সবাই বলেছিল যে চলো আমরা আইটিসিতে যাই। আমার ছেলে বললো আমার জন্মদিন সেলিব্রেট করতে গেলে ভূতনাথে যেতে হবে, কারণ ওখানকার সব মানুষদেরকে আমি খাওয়াবো, নিজের হাতে খাওয়াবো, খিচুড়ি, লাবড়া, পায়েস ইত্যাদি। তারপরে আইসক্রিমের গাড়ি দুটো দাঁড় করে দিয়ে বললো আপনারা পুরোটা খান, ও ফুল পেমেন্ট করে দিল। তো আমাদের আত্মার শান্তি অবশ্যই। তবে হ্যাঁ, এই একটা কথা এখানে আমার বলতেই হবে যে সবাই বলে না যে আমি আমার ছেলেকে মেয়েকে এই শিক্ষা দিয়েছি তাই আজকে ওই জায়গায় গেছে। আজকে কিন্তু আমি আমার ছেলের জন্য এই জায়গায় এসেছি, ওর থেকে প্রচুর শিখেছি। ও সব সময়তেই বলছে ত্যাগ ত্যাগ ত্যাগ। মানে করোনার সময় 15 থেকে 16টা ফ্যামিলিকে ও রেশন সাপ্লাই করে গেছে। ও কিন্তু একটা মানে ইউএস এর অ্যামাজনের মতন খুব সিনিয়র পজিশনে আছে। ও কিন্তু ইচ্ছে করলে ব্র্যান্ডেড জামা কাপড়, ওর বন্ধুদের মতন হাতে রোলেক্স ঘড়ি, ওখানে সবাই পরে রোলেক্স, সবাই ব্র্যান্ডেড জামা কাপড় পরে, সবাই পাবে যায়। ও এখান থেকে 6টা শার্ট 4টে প্যান্ট নিয়ে যায়। আমি একটুও বাড়িয়ে বলছি না, আমি ক্যামেরা বলছি 6টা শার্ট 4টে প্যান্ট, এ হচ্ছে 200 টাকা দামের শার্ট আর ওই 700-800 টাকা দামের প্যান্ট। বললো আমাকে তো কেউ ব্র্যান্ডিং করার জন্য, দে ডোন্ট মেক এনি পেমেন্ট, সো আই এম নট সাপোজ টু অ্যাডভার্টাইজ ফর দেম। অনেক বড় মন, আপনি যেটা বলছেন ছেলের কাছ থেকে আপনি শিখেছেন। এবং আমি ছেলের জন্মদিনে, ছেলের বার্থডেতে আমি একটা বই লিখেছি, ভার্চুস আই হ্যাভ ইমবাইবড ফ্রম মাই সন, and that's a super hit book. এটা আমার 15th book ওর বার্থডেতে। আচ্ছা, আপনি যে কাজগুলো করেন, এই যে ওল্ড এজ হোমে যাচ্ছেন বা বাচ্চাদের কোনো একটা ইনসিডেন্ট দেখলে বাচ্চাদের যে অ্যাবিউজ করা হচ্ছে বা বাচ্চাদের যে টেনশনে আছেন সেখান থেকে কিছু রিয়েলাইজেশন বার করছেন, বা আপনি রেড লাইট এরিয়াতে যাচ্ছেন বলছেন, এগুলো আপনার কবে থেকে শুরু, মানে এই ভাবনা চিন্তাটা? মানে ছোটবেলা থেকে, 15-16 বছর বয়স থেকে। ওই যে আমার বাবার ছবি, বাবা খুব সিনিয়র পজিশনে ছিলেন, উনি একজন আইএস অফিসার। তো বাবা এসব জায়গায় যেতেন যখনই রেড ফেড হতো, রেড লাইট এরিয়াতে রেড করতে বাবা যখন যেতেন, সেখানেও আমি বাবার সাথে যেতাম।
এবং নানান রকম স্মাগলিং কেসেসে যখন ধরতে হতো তখন ওরা ভাবতো বাচ্চা কেউ কিছু আপত্তি করেনি। তো সেখান থেকে আমার একটা ডিপ সাইকোলজিক্যাল রিয়েলাইজেশন, আমি মানুষের সাইকোলজিটা খুব ভালো বুঝছি আর কি, মানে ডিপ। মানে পড়াশোনা কি আপনার কোনোভাবে সাইকোলজি? সাইকোলজি আমার সাবজেক্ট, অ্যাডিশনাল সাবজেক্ট, আমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। আচ্ছা, তো সেখান থেকে আপনি সমাজের এই জায়গাগুলোতে যান এবং অনেক কিছু ব্যাপার আপনার কাছে বেরিয়ে আসে, যেটা অনেকেরই চোখে পড়বে না, অনেকেই এটা নিয়ে ভাববে না। হ্যাঁ, তো আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করছি যে ম্যাডাম, কথা ফাঁকে একটা ব্যাপার এসেছিল রিলস, যে কান ধরে অভ্যোস করিয়েছে রিলস। তো এখন তো রিলস ব্যাপারটা প্রচন্ড চলছে ফেসবুকে, ইউটিউবে। রিলসের আপনি মনে করছেন যৌক্তিকতা কিরকম, মানে সমাজে তার প্রভাব কিভাবে পড়ছে, এটাকে নিয়েও আপনি একটা ভাবনা চিন্তা করেছেন বলে আমি জানি, বা একটা অ্যানালাইসিস করেছেন, বিশ্লেষণ করেছেন? দেখুন, এটা না দুটো দিক আছে, মানে there is always two sides to a coin, একটা দিক তো হয় না, দুটো দিকে আছে। ভালো দিক হচ্ছে যেরকম অনেক হেল্পলেস মহিলারা যাদের ধরুন বাড়ি থেকে কোনো সাপোর্ট পায় না বা হাজবেন্ডের সাপোর্ট পায় না, তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো, সেটা এখান থেকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করছেন ওনারা, বা লাইভ করে শাড়ি টাড়ি বা ড্রেস মেটেরিয়াল বিক্রি করে। আমি এরকম একজনকে চিনি, ভদ্রমহিলাকে, তার হাজবেন্ড ক্যান্সার পেশেন্ট ছিলেন লাস্ট 3 years, তো উনি সেই দোকানটা হাজবেন্ডের পুরো ট্রিটমেন্ট করে লাইভ করে চালিয়েছেন। সেটা একটা পজিটিভ পয়েন্ট আছে। তো নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কিছু ভীষণ অশ্লীল রিলস যেগুলো মহিলারা করছেন, সেগুলো ফেসবুক বলছে ডু নট গো अगेंस्ट आवर কমিউনিটি স্ট্যান্ডার্ডস। সেটা কি করে বলছে সেটা আমি বলতে পারবো না, সেটা মেটাই বলতে পারবে। কিন্তু সেগুলো আজকাল ছেলে মেয়েদের হাতে, তো সবারই হাতে স্মার্টফোন বাবা মারা দিয়েও দিচ্ছেন। বাবা মাদের শান্ত করা যাচ্ছে না বাচ্চাদের? না 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 না, এটা খুব ভুল কথা। বাবা মা নিজেরা শান্ত নিজেরা ওদের পেছনে টাইম দিতে চাইছে। ছেলে মেয়েরা হঠাৎ করে জন্মেই তো আর, আমার বাচ্চা কি ছোটবেলা থেকে ফোন নিয়ে জন্মেছে তা তো না, অত মানে ইঞ্জিনিয়ারিং করেছে টপ জায়গা থেকে, তাও তো কোনোদিন ইয়ে চাই না। ব্যাপারটা হচ্ছে আমি যদি আপনার সঙ্গে অ্যাজ এ হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন না করি, ধরুন আপনি আমার ফ্রেন্ড, ঠিক আছে, বাট আই হ্যাভ নো টাইম ফর ইউ, আমি খালি ফোনেই কথা বলছি, কতদিন চলবেন? আপনি আরেকটা ফ্রেন্ডের কাছে যাবেন, কারণ আপনার হিউম্যান টাচটা দরকার, আপনার হাগ করাটা দরকার, আপনার সাথে ফেস টু ফেস কথা বলা দরকার, এটা দরকার। তো সেরকম একটা বাচ্চার কি দরকার, সে কি চায়? তার মা বাবার উষ্ণতা চায়, কম্প্যানিয়ন চায়। As a companion, they what they need is the companionship of their parents. এটাও তো ঠিক, আজকের দিনে মারা বাবা মা দেখুন বাচ্চাদের জন্য সময় নেই। ইফ বোথ আর ওয়ার্কিং, তাহলে তো কথাই নেই, ছেড়ে দিন। আয়ার উপরে বাচ্চা মানুষ হচ্ছে, বাচ্চার একটাই কাজ হচ্ছে আয়ার কোলে বসে টিভি দেখছে, না হলে সে ফোন ঘাঁটছে। তো সেসব অ্যাডাল্ট কন্টেন্ট গুলো দেখছে, অবভিয়াসলি সে অন্যের বাচ্চাকে আর সেরকম ভাবে কিছু শেখাবে, নিজের মোবাইল তো দেখছে না। ছুটির দিনেও বাবা মার কিন্তু সময় নেই। তারা যদি কোথাও আউটিংয়েও যাচ্ছেন বাচ্চাকে নিয়ে, সেখানে গিয়েও তো বাবা মা দুজনেই ফোনে বিজি। তো বাচ্চাকে একটা ফোন দিয়ে দেওয়াটা ইট ইজ দ্য ইজিয়েস্ট অপশন। তাহলে আমাকে তাকে পড়াতে থাকছে না বলে আরো একটা জিনিস দেখছি, বাবা মার বাড়িতে ঢুকলে একটা টয়েস নিয়ে আসছে, একটা চকলেট নিয়ে আসছে, সান্ত্বনা দেওয়া বলে মনে হয় না? না 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 না, সেটা তো আমিও দেখুন, আমি চাকরি করতাম, আমার মনে হতো যে এইটা যা কিছু ভালো দেখতাম, আমার অফিসের পার্টি থেকে যা কিছু হতো হোয়াটএভার, তো সেটা আমার মনে হতো আমি আমার বাচ্চার জন্য নিই। ওটা ঠিক ঘুষ হিসেবে দিতাম না, ওটা আমার ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। কিন্তু আমি কোয়ালিটি টাইম দিতে বলছি গার্জেনদের, সেটা হচ্ছে যে একটু গল্প বলুন না, একটু বই থেকে পড়ে, একটু ছোট ছোট বাচ্চাদের, রবীন্দ্রনাথের তো ছোট গল্পও আছে, বাচ্চাদের গল্পও তো আছে, অনেক আছে, অনেক শর্ট স্টোরিজ আছে বাচ্চাদের, ইংলিশ হোক বাংলা হোক হিন্দি হোক, যে যেটাতে কমফোর্টেবল সেটাকে বাচ্চাকে একটু গল্প শোনান, বাচ্চাকে নিয়ে বেরোন, বাচ্চাকে টাইম দিন, ফোনটাকে অফ করে রেখে। সেটা তো হচ্ছে না। আরেকটা জিনিস যেটা করছে, এটা তো করছেই, ছেড়ে দিন, সেটা হচ্ছে বাচ্চাদেরকে শান্ত করার জন্য কিন্তু মোটেই করছে না। ওরা বলছেন যে বাচ্চাদের প্রজেক্টের জন্য ফোন দিতে হয়েছে, ফলে সে অনেক বেশি আগের থেকে পেকে গেছে। কিন্তু তুমি তো মনিটরিং করছো না যে ইউ আর অ্যাভয়েডিং ইউর রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু তুমি স্বীকার করছো। আরেকটা জিনিস সেটা আরও খারাপ হচ্ছে, সেটা আমি যেটা রিলসে দেখছি, সেটা হচ্ছে অনেক বাবা মা তাদের, ধরুন বাচ্চা একটু স্মার্ট বা একটু বেশি কথা বলে,
একটু সুন্দর দেখতে, মিষ্টি দেখতে, তাকে টিউটার করে তাকে নিয়ে আসছে। টিউটার মতো তাকে একটু শিখে নিচ্ছে এইভাবে কথা বলবে তুমি। আচ্ছা তোমাকে দেখো জিনি আর জনি তোমার জন্য গিফট পাঠিয়েছে, তোমার জন্য এই গিফট পাঠাচ্ছে, ও মা কি ভালো গিফট। তার তো পড়াশোনার দিকে মন নেই, সে তো গিফট নিয়ে ইন্টারেস্টেড। তাকে তো ছোটবেলা একটা 6 বছরের 5 বছরের মেয়েকে বা ছেলেকে তোমরা অলরেডি সেলিব্রিটি বানিয়ে দিচ্ছ। আমার কিছুদিন আগেকার ঘটনা, আমি একটা পার্টিকুলার আমার একটা বন্ধুর কাজের সাথে আমি একটা স্টুডিও শেয়ার করছিলাম আর কি। তো তখন দেখছি এই মেয়েটিকে আমি রিলে দেখেছি। আই ওয়াজ সো মাচ সারপ্রাইজ। ওটুকু একটা মেয়ে রিলে দেখলে অতটা বোঝা যায় না। রিলে তো ওকে একটুখানি টিউটার করে ওকে কিছু বলে টলে এডিট করে ব্যাপারটা হয়। মেয়েটার এত অ্যাটিটিউড, সে বলছে তুমি আমার চুলে হাত দিও না, হেয়ার ড্রেসারকে ডাকো, হেয়ার ড্রেসার আমার মেকআপ, হেয়ার ড্রেসার মাকে বলছে। আমি বলছি ওকে বেবি, ওকে বেবি। না এটা একটা নতুন স্টাইল, মানে ওকে বেবি, ওকে তার নাম ধরে বলছে না না ওকে হাই বেবি, হ্যাঁ এটা একটা এখন চলছে। তো এই যে বাচ্চাদেরকে নিয়ে তুমি যে ইনকাম করছো, হোয়াট ইউ থিংক ওই বাচ্চাটা বুঝতে পারছে না? আজকে যেটা আপনাকে আমি ঘটনাটা বললাম, একটা 5-6 বছরের বাচ্চা যদি এসে বলতে পারে যে আমার স্ট্রেস হচ্ছে, আমার বাবা মা ইংলিশ জানে না বলে, এই বাচ্চাটা কিন্তু বুঝতে পারছে যে আমাকে দিয়ে কিন্তু এরা বিজনেস করছে। আই অ্যাম দ্য আর্নিং মেম্বার। আমার বাবা কত বুঝবে? আমার বাবা আগে একটা ক্লেরিক্যাল পোস্টে কাজ করে, ঠিক আছে? আমি পরবর্তীকালে শুনলাম যে আগে ওরা ছিটের বেডশিট পাততো, এখন স্যাটিন পাতে, ঠিক আছে? এখন ওরা বাইরে যায়, খেতে যায়, এয়ারে যায়, আগে ট্রেনে নর্মাল যেত, এসিতেও চড়তো না, মানে একদমই কি বলবো লো মিডল ক্লাস। রিলস করে এরকম অবস্থাতে চলে যাচ্ছে। মেয়েটাকে সবাই ডাকছে, খুব সুন্দর দেখতে, শি লুকস লাইক এ ফেরি, মানে একদম পুরো ফরেন বাচ্চাদের মতো, ব্লু আইজ অ্যান্ড ব্লন্ড হেয়ার। তো ওকে সবাই ডাকছে, সব কোম্পানির ওকে ডাকছে অ্যাডভার্টাইজ করার জন্য। ওকে ওই জামাটা পরেও যদি হাঁটছে, ওকে তাকে পেমেন্ট দিচ্ছে। ও জিজ্ঞেস করছে যে আমি যেখানে শুট করছি এটা কতক্ষণ টাইম, আমার পেমেন্টটা কি অ্যাডভান্স নিয়ে নিয়েছো? পেমেন্ট অ্যাডভান্স কত বয়সের বাচ্চা? 6 ইয়ার্স ওল্ড। আজকে গিয়ে ভালো করে দেখবেন, ও রিল দেখতে পাবেন। আপনার আর কন্ট্রাক্টটা তো আমি সাইন করলাম, ওটা কি বাপি সাহেব সাইন করে দিয়েছে? মানে এতটাই অ্যাডভান্স হয়ে গেছে? কেন করাচ্ছে? ও কনসিয়াস হয়ে গেছে যে আই অ্যাম দ্য সোল আর্নিং মেম্বার। আমি জানি আজকে আমার টাকায় কিন্তু যেই বাবা অটো করে অফিস যেত, সেই বাবা এখন গাড়ি করে অফিস যায়। আমার মা যেখানে বাড়িতে নাইটি পরে রান্না করতো, সেখানে আমার মা এখন স্যাটিনের হাউস কোট পরে। এটার সোল রিজন কিন্তু আমি, মানে আমার পড়াশোনা করার দরকার নেই। কিন্তু এই দেখুন আরেকটা কথা আমি আপনাদের বলি, আপনারা মিডিয়ার লোক, আপনার কি মনে হয়, এই প্রশ্নটা আপনাকে আমি করছি, আপনার কি মনে হয় যখন একটা চাইল্ড লেবার নিয়ে আমরা এত কথা বলি, একটা বাচ্চা সে ধরুন একটা চায়ের দোকানে কাপ ডিশ ধুচ্ছে, আমরা তখন বলি একে দিয়ে বাবা মা কি করে কাজ করাচ্ছে, একে তো ঠিক পয়সা দেয় না, খেতে দেয় না, ঠিক করছে না, একে দিয়ে কাজ করাচ্ছে, এর এগেইনস্ট এ ল আছে। সেটা অভাবের থেকে, that is called child labor, right? Child labor. And what is this called? This is called child prodigy, right? Child artist. Child artist বলা হয়, হ্যাঁ। বেডরুমের মধ্যে খাটের মধ্যে হাঁটছে, নাচছে, গান করছে, গিটার বাজাচ্ছে, ছেলে মেয়ে নির্বিশেষে এই জিনিসটা কিন্তু খুব চলছে। হ্যাঁ চলছে। তো এদের ভবিষ্যৎ কি? এরা কি আপনার মনে হয় এরা পড়াশোনা করবে, এরা একাডেমিক্যালি কিছু করবে, এরা কি কোনো স্ট্রিম বাঁচতে পারবে, এদের কি কোনোদিন কোনো পড়াশোনার দিকে ফোকাস হবে? বিকজ দে হ্যাভ লার্নড to earn the easy money, the easy way, the easiest way. আমরা এমনই একজনের সাথে আজকে কথা বলতে এসেছি, তিনি সমাজের কোন কোন স্তরে গিয়ে ভেবেছেন এবং উনি ছোটবেলা থেকে যাচ্ছেন। ঘটনাচক্রে ওনার সাইকোলজিটা সাবজেক্ট ছিল, সেজন্য সবার হিউম্যান সাইকোলজি জাজ করতে উনি যান। কিন্তু বাচ্চাদের থেকে বড়দের প্রত্যেকের, মানে এখানে বলাই চলে যে ছোটবেলায় যে শিক্ষাটা হচ্ছে সেটাই বড় হয়ে ছেলে মেয়ে তার বাবা মায়ের উপর দিয়ে দিচ্ছে, তাই জন্য তো ওল্ড এজ এই যে মেয়েটা, এই মেয়েটার এই ধরনের মেয়েকে নিয়ে আমি একটা বহুকাল আগে 2014-16-তে একটা ফিল্ম বানিয়েছিলাম ভ্রষ্টা বলে, ঠিক আছে? তার ছোটবেলাটাই তোমরা নষ্ট করে দিয়েছো। এবং এই ভদ্রমহিলার সাথে আমি কেন এই ফিল্মটা করলাম, এটাও একটা রিয়েল ঘটনা। আমি গড়িয়াহাটের একটা দোকান থেকে চুড়িদারের পিস কিনে বানিয়ে নিয়ে চলে যাই, কারণ আমি কিন্তু ওখানেও ইন্ডিয়ান ক্লোথস পরি, ঠিক আছে? আমি খুব প্রাউডলি বলি আমি ইন্ডিয়ান, আমি কিন্তু সিঁদুর পরি, আমি কিন্তু পুরো ইন্ডিয়ান সব কিছু পরি। আমার ছেলে ওখানে দুর্গাপুজো করে,
তো আমরা কিন্তু এটা বলতে কখনো লজ্জা পাই না বা সিঁদুর তুলে দিয়ে বলি না যে আমি ভীষণ ওয়েস্টার্ন হয়ে গেছি, রাইট? এটাও একটা খুব ওখানে উল্লেখযোগ্য কেউ বিষয় করে আপনি না। তুলে ধরলেন। সিঁদুর কেন পরা হয়, শাখা কেন পরা মানে হয়, ছোট হয়ে যায় নাকি? আমি ইন্ডিয়ান ওম্যান, আমি বিবাহিতা, সেটা তো না, আমার ভালো লাগে বলতে that I'm happily married. I'm happily married for 33 years and that's not easy. And that's not easy. অবশ্যই তাই না? আমি এই প্রসঙ্গে আসবো আপনার কাছে, এই প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো। হ্যাঁ, তো কি যেন একটা, হ্যাঁ, তো আমার সাথেই ব্যাপারটা কি হলো সেটা হচ্ছে যেখান থেকে আমি চুড়িদার বানাই তো ওখানে একজন মাস্টার টেলার আছেন, মুসলিম, অনেক বয়স তার, এখন হবে আমরা চাচাজি বলে ডাকি, হিল বি লাইক 85। আমি দেখছি ওনার উপরে কেউ শাউট করছে, এই জিনিসগুলো আমি একদম নিতে পারি না। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে চাচাজি কে হওয়া, তখন বলছে যে এই বাচ্চাটার মা আমার উপরে চেঁচাচ্ছে। আমি সে তো দেখতে পাচ্ছি, কিন্তু কেন? দেখলাম একটা বাচ্চা খুব সুন্দর একটা সিলভার কালারের একটা ফ্রিল দেওয়া ফ্রক পরে আছে আর ও নিজের মনে এরকম নেচে যাচ্ছে ওই এটার মধ্যে, টেলারিং ইউনিটটার মধ্যে। আর ভদ্রমহিলা বলছে নেই आप पूरा मेरा पैसा वेस्ट कर दिए, बर्बाद कर दिए, ये करना पड़ेगा, वो यू हैव टू कम्पेंसेट फॉर दिस, ये बहुत इतना कॉस्टली था, ये 250 रुपया मीटर था, ये वो করছে। আমাকে টেলারটা বলছে আচ্ছা ম্যাডাম আপনি তো অনেক জায়গায় যান দেখেন, আপনি বলুন তো এই জামাটা কি খারাপ বানিয়েছি আমি, কোন দিক থেকে খারাপ? একটা 12 বছরের মেয়ে। আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম যে आपकी बेटी तो बहुत सुंदर लग रही है, क्या प्रॉब्लम है? बोलছে हम तो उसको लो कट करने के लिए बोले थे ना। आप इसकी सगी माँ है? दिस वाज माय फर्स्ट रिएक्शन। आप इसकी सगी माँ है? আপনি মা হয়ে বলছেন हम उसको और लो कट करने के लिए बोले थे? বলছে আপনাকে একটা কথা বলি তাহলে, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে কলকাতার সব হোর্ডিং এ আমার ফেস থাকবে। খুবই সুন্দর দেখতে পারতো মেয়েটা, 36 ইয়ার্স ওল্ড তখন, তো অ্যারাউন্ড সে 10-15 ইয়ার্স ব্যাক। তো খুবই সুন্দর দেখতে। তো উনি বললেন আমার খুব স্বপ্ন ছিল যে আমি অভিনয় করব এবং আমার ফেস সব হোর্ডিং এ থাকবে, নিউজ পেপারে বেরোবে। কিন্তু আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দিল, আর চুলা চাকরি করতে করতে আমার জান বেরিয়ে গেল, আমি শেষ। যখন আমার মেয়ে হলো, মেয়ে সন্তান হলো, তখন আমি ভাবলাম যে আমার যে স্বপ্ন আছে সেটা তখন ওই মেয়েকে আমি কোনো একটা ডান্স কম্পিটিশনে দেবো, সেখানে আমি বললাম আপনার মেয়ে পড়াশোনা, মেয়েটা বলছে আন্টি কাল মেরা यूनिट टेस्ट है, मम्मी बोली जाने का जरूरत नहीं। বাচ্চাটা বলছে 6 ইয়ার্স। আমি তখন ওনাকে বললাম যে আপনার কি মনে হয় যে এরকম ডান্স কম্পিটিশন থেকে আপনার মেয়ে হিরোইন হয়ে যাবে, আপনার মেয়ে টপ ক্লাস হিরোইন হয়ে যাবে, আপনার মেয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আপনি নিজে কেঁদে কুল পাবেন। নিজের স্বপ্নটা তার উপর চাপাতে চেষ্টা আমি বললাম প্রথম কথা হচ্ছে যে বেশিরভাগ মেয়েরা যারা এই ফিল্ডে আসে তারা কিন্তু সাংঘাতিকভাবে এক্সপ্লয়েটেড হয়। আপনি একটা মা হয়ে তাকে প্রোটেকশন না দিয়ে তাকে এই লাইনে আনছেন, আবার আপনি এক্সপেক্ট করছেন যে ও হিরোইন হয়ে যাবে একেবারে। বেশিরভাগ মেয়েরা কিন্তু বিক্রি হয়ে যায়, বারে গিয়ে লিকার সার্ভ করে। তো সেটার উপরই বেস করে এই গল্পটা, এটা কিন্তু রিয়েল লাইফ ঘটনা। এটা কিন্তু আমরা যে দোষ দিই একটা ছেলেটা এরকম কেন করছে, ছেলেটা এরকম কেন করছে, মেয়েটার ব্যবহার এরকম কেন, তো এর জন্য কে রেসপন্সিবল? ছোটবেলা থেকে আপনি সবসময় যে কোনো জায়গায় কিছু হলে অরিজিনটাকে বার করার চেষ্টা করেন, না যে রূপটা তো কোথাও লুকিয়ে থাকছে, নাহলে এখন আমরা তার বহিঃপ্রকাশ দেখছি ঠিক কথাই, কিন্তু তার মূল সূত্রটা, শিকড়টা কথা হয়েছে অনেক আগে। তা আপনার মনে হয় আপনি এরকম যে সব জায়গায় যাচ্ছেন, কাজ করছেন, এই শিকড়টাকে কি তুলে ফেলা যাবে? এই যে নোংরা শিকড়টা বিছিয়েছে, অনেকটা বিছিয়েছে, তুলে ফেলা যাবে না, কেননা সেটার জন্য বেশিরভাগই আমি এখন অবধি যত কেসেস আমি দেখেছি সেখানে বাবারা খুব একটা রেসপন্সিবল নয়। আমি দেখেছি তাদের এত অ্যাম্বিশনও নেই, কিন্তু মেয়েদের অ্যাম্বিশন সাংঘাতিক। আমাকে অনেকেই বলে যে আমি বোধহয় প্রবলি আমি যেহেতু মেন্স রাইটস নিয়ে ফাইট করি হয়তো আমি একটু বায়াসড ওর দিকে, বাট ইটস নট এ ফ্যাক্ট। সেটা হচ্ছে আমি দেখেছি মাদের অ্যাম্বিশন হচ্ছে আকাশ ছোঁয়া। তারা ভালো শাড়ি পরতে চায়, ভালো সাজতে চায়, সেটা বাচ্চার উপর দিয়ে কেন? তোমার সেই রিকুইজিট কোয়ালিফিকেশন নেই কেন? তুমি নিজে কিছু করো, ডু সামথিং।